আসসালামু আলাইকুম বন্ধুরা, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল ঘুরি আমি বিন্দাসী ব্লগ। ঘুরে বেড়ানো আমার নেশা, আর সেই নেশা থেকে আমি শিপন শিকদার আজকে আপনাদের নিয়ে যাব পল্লীকবি জসিমউদ্দিনের বাড়ি। এবং আজকের ব্লগে আমি আপনাদের দেখাবো মানিকগঞ্জ বরঙ্গাল বাস স্ট্যান্ড থেকে ফরিদপুর পল্লীকবি জসিমউদ্দিনের বাড়িতে যাওয়ার মনোমুগ্ধকর ভ্রমণ যাত্রা। তাহলে পুরো ভিডিওটি দেখতে আমার সাথেই থাকুন এবং আমার ইউটিউব চ্যানেলটি যদি সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন এবং পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবেন যাতে আমার পরবর্তী ভিডিও দেওয়ার সাথে সাথে আপনার কাছে পৌঁছে যায়। তাহলে চলুন ভিডিওটি শুরু করা যাক। আসসালামু আলাইকুম বন্ধুরা, আমি শিপন শিকদার, আপনারা দেখছেন ঘুরি আমি বিন্দাসী ব্লগ। আজকে আমি চলে এসেছি মানিকগঞ্জের বরঙ্গাল বাস স্ট্যান্ডে। তো আজকে বরঙ্গাল বাস স্ট্যান্ড থেকে রওনা দিব পল্লীকবি জসিমউদ্দিনের বাড়ির উদ্দেশ্যে। তো এখান থেকে জসিমউদ্দিনের বাড়িতে যেতে হলে আমাকে পাটুরিয়া ঘাটে যেতে হবে। বরঙ্গাল থেকে পাটুরিয়া ঘাটে যেতে আমাকে বাসের ভাড়া গুনতে হলো 40 টাকা। তো বাসে যেতে যেতে মানিকগঞ্জ থেকে পাটুরিয়ার পথে যাত্রা মানেই এক টুকরো শান্তির ভ্রমণ। শহরের ব্যস্ততা পেছনে ফেলে যতদূর বাস এগিয়ে যাচ্ছে তখন চারপাশের দৃশ্য ধীরে ধীরে বদলে যাচ্ছে। পিচঢালা মসৃণ রাস্তা, ছুটে চলেছে বাস, প্রাইভেট কার, ট্রাক সহ নানান ধরনের যানবাহন, যেন সবারই আলাদা আলাদা গল্প। রাস্তার দুপাশে চোখে পড়ে সবুজে ঘেরা ফসলের মাঠ, হালকা বাতাসে দুলছে ধানের শীষ, দূর থেকে ভেসে আসে মাটির ঘ্রাণ যা মনকে অদ্ভুত প্রশান্তি দেয়। মাঝে মাঝে ছোট গ্রাম, গাছপালা ঘেরা বাড়িঘর আর মানুষের সরল জীবনযাত্রা এই পথকে আরও জীবন্ত করে তোলে। তো দেখতে দেখতে আমরা চলে এলাম পাটুরিয়া ফেরিঘাটে। তো এখানে নামার পর আমরা একটা অটো নিয়ে রওনা দিলাম ফেরিঘাটের উদ্দেশ্যে। অটো ভাড়া পড়লো 10 টাকা। তো এটাই হচ্ছে সেই পাটুরিয়া ফেরিঘাট। এখানে অটোওয়ালা মামা আমাকে নামিয়ে দিল। তো এখানে নামার পর আমি এখানে টিকিট কিনে নিলাম 40 টাকা দিয়ে। তো এখন আমরা ফেরির দিকে যাব, চলেন আপনাদেরও নিয়ে যাই। তো আর এই যে ভাইয়ের কথা বলছি, এই ভাই নাকি আমার সাবস্ক্রাইবার, তাই এই ভাইয়ের লগে একটু কথা বললাম, আড্ডা দিলাম, তারপর সোজা ফেরিতে উঠে গেলাম। পাটুরিয়া ফেরিঘাটে পৌঁছানোর পর থেকে আমার মনে এক অন্যরকম উত্তেজনা কাজ করছিল, কারণ এটা ছিল আমার জীবনের প্রথম ফেরিতে ওঠার অভিজ্ঞতা। ফেরিতে পা রাখার সাথে সাথেই যেন এক নতুন জগতের সাথে পরিচয় হলো। চারপাশটা ভালো করে ঘুরে দেখলাম, সবকিছু আমার কাছে অনেক নতুন লাগছিল। ঘুরতে ঘুরতে ফেরির দ্বিতীয় তলায় একটি ছোট দোকান দেখতে পেলাম। সেই দোকান থেকে হালকা পাতলা কিছু খাবার কিনে তারপর আর দেরি না করে আমি সোজা চলে গেলাম ফেরির ছাদে। প্রথমবারের মতো এমন অভিজ্ঞতা, তাই প্রতিটি মুহূর্ত এক অন্যরকম আনন্দ কাজ করছিল মনে। ফেরির ছাদে দাঁড়িয়ে চারপাশের দৃশ্য দেখে আমি যেন মুগ্ধ হলাম। বিশাল পদ্মা নদীর বুকে ভেসে চলা ফেরি, চারদিকে অসাধারণ প্রকৃতির সৌন্দর্য, সবকিছুই যেন স্বপ্নের মতন। নদীর উপর দিয়ে ভেসে যাচ্ছে ছোট বড় নৌকা, লঞ্চ আর অন্যান্য ফেরি, সবকিছু মিলিয়ে এক মনোমুগ্ধকর পরিবেশ তৈরি হয়েছিল। একটা সময় নিজে একান্ত কিছু মুহূর্ত কাটালাম, শুধু নদীর দিকে তাকিয়ে। পদ্মার সেই বিশালতা আর শান্ত সৌন্দর্য মনকে ভরে দিল এক অদ্ভুত প্রশান্তিতে। কখন যে সময়টা কেটে গেল বুঝতেই পারলাম না। দেখতে দেখতে ফিরে গিয়ে বিলল দৌলদিয়া ঘাটে, আর আমার এই প্রথম ফেরি ভ্রমণ স্মৃতি হয়ে রইল জীবনের এক সুন্দর অভিজ্ঞতায়। আপনারা কে কে আমার মতন এই পাটুরিয়া টু দৌলদিয়া ফেরিঘাটে ভ্রমণ করেছেন তা কমেন্টে জানাবেন। তো এখন আমাকে ফেরি থেকে নামতে হবে। নামতে ইচ্ছে করছে না, তবুও নামতে হচ্ছে, কারণ আমি আপনাদের ঘুরে দেখাবো পল্লীকবি জসিমউদ্দিনের বাড়ি। তাই আমি আর দেরি না করে ফেরি থেকে নেমে পড়লাম। তো দেখুন, পাটুরিয়া টু দৌলদিয়া রোডে প্রতিদিন কত মানুষ যাতায়াত করে থাকেন। তো আজকে আমিও তাদের একজন হয়েই এই রোডে যাতায়াতের সাক্ষী হয়ে থাকলাম। তো আমি এখন এখান থেকে রওনা দিব ফরিদপুর সদরের দিকে। আর আমার সামনে যে রাস্তাটা দেখতে পাচ্ছেন, এই রাস্তাটা চলে গেছে দৌলদিয়ার দিকে, আর আমার সামনের এই রাস্তাটা চলে গেছে ফরিদপুর সদরের দিকে। তো আমি এখান থেকে 100 টাকা ভাড়া দিয়ে রওনা দিলাম ফরিদপুর সদরের উদ্দেশ্যে। তাহলে চলুন অটোতে যেতে যেতে ফরিদপুর সদরে যাওয়ার রাস্তার ভিউ আপনাদের দেখাই।
আর একটা কথা আপনাদের বলি, আপনারা যদি আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকার বেল আইকনটি বাজিয়ে দিবেন। তাহলে চলুন ফরিদপুরের এই মনোমুগ্ধকর রাস্তার ভিউ আপনাদের দেখাতে দেখাতে চলে যাই আমাদের সেই পল্লীকবি জসিমউদ্দিনের বাড়িতে। যতই রাস্তা এগিয়ে যাচ্ছি ততই আমরা আমাদের গন্তব্যের দিকে এগিয়ে যাচ্ছি। আমার কাছে আজকের ভ্রমণটা সত্যি অন্যরকম লাগছে, কারণ ছোটবেলায় পল্লীকবি জসিমউদ্দিনের কত কবিতা পড়ে বড় হয়েছি, আর আজকে আমি নিজে নিজ চোখে দেখার জন্য তার বাড়িতে যাচ্ছি এবং আপনাদের দেখাতে পেরে আরও বেশি ভালো লাগা কাজ করছে নিজের মনের মধ্যে। ফরিদপুরের রাস্তার সৌন্দর্য মন ছুঁয়ে যাওয়ার মতন। দুপাশে সবুজে ঘেরা গাছপালা ও প্রকৃতি, মাঝে মাঝে ছোট ছোট গ্রাম, মানুষের স্বাভাবিক জীবনযাত্রা, সব মিলিয়ে আমার এবারকার ভ্রমণ যেন সার্থক হয়ে গেল। আসলেও পল্লীকবি জসিমউদ্দিনের ফরিদপুর জেলা প্রেমে পড়ার মতন সুন্দর। ফরিদপুর না আসলে জানতেই পারতাম না যে ফরিদপুর এত সুন্দর। সত্যি কথা বলতে কি, নিজ চোখে ঘুরে না দেখলে সত্যিকারের সৌন্দর্য দেখা যায় না। তাই আপনারাও চেষ্টা করবেন ঘুরে দেখার জন্য। তো দেখতে দেখতে আমরা চলে এলাম রাজবাড়ী মোড়ে। রাজবাড়ী জেলার অন্যতম গুরুত্বপূর্ণ স্থান হলো রাজবাড়ী মোড়। এটি দক্ষিণবঙ্গের অন্যতম প্রবেশদ্বার। এটি স্থানীয়ভাবে গোয়ালন্দ মোড় বা শহীদ গণি চত্বর নামেও পরিচিত। তো এখান থেকে কিছু দূর এগোলেই আমরা চলে যাব ফরিদপুর সদর উপজেলায়। তো বন্ধুরা, এটাই হচ্ছে ফরিদপুর সদর উপজেলা, আর আমি এখন অবস্থান করছি ফরিদপুর নতুন বাস স্ট্যান্ডে। তাহলে চলুন এই স্ট্যান্ডের আশেপাশের দৃশ্যগুলো আপনাদের ক্যামেরার মাধ্যমে দেখাই। স্ট্যান্ডের আশেপাশে ঘুরে দেখতে দেখতে আমার চোখে পড়ে গেল একটি চায়ের দোকান। তো দেখার সাথে সাথে আমি দোকানে কাছে চলে যাই এবং চাওয়ালা মামাকে চা দিতে বলি। মামার সাথে কিছু সময় আড্ডা দেই, আর এটাই হচ্ছে সেই ফরিদপুরের চা। তো আপনারা আমার মতন কে কে রং চা পছন্দ করেন কমেন্টে জানাতে ভুলবেন না। চা খাওয়া শেষ করে আমি একটা রিক্সা নিয়ে আমাদের পল্লীকবি জসিমউদ্দিনের বাড়ির দিকে রওনা দিলাম। তো এতে রিক্সা ভাড়া নিল আমার কাছ থেকে 50 টাকা। ফরিদপুর জেলা সদর থেকে পল্লীকবি জসিমউদ্দিনের বাড়ির দূরত্ব প্রায় 2 কিলোমিটার। তাই ফরিদপুর শহরের অপূর্ব সুন্দর দৃশ্য দেখতে দেখতে আমরা চলে যাচ্ছি আমাদের সেই গন্তব্যের দিকে। তাহলে চলুন ফরিদপুর শহরের সৌন্দর্য দেখতে দেখতে আমরা চলে যাই পল্লীকবি জসিমউদ্দিনের বাড়িতে। পুরো ভিডিও দেখতে আমার সাথেই থাকুন। তাহলে আপনাদের সাথে আবার কথা হচ্ছে পল্লীকবি জসিমউদ্দিনের বাড়ি থেকে। তাহলে চলুন এগিয়ে যাওয়া যাক। তো বন্ধুরা, দেখতে দেখতে চলে এসেছি পল্লীকবি জসিমউদ্দিনের বাড়ির সামনে। এটাই হচ্ছে পল্লীকবি জসিমউদ্দিনের বাড়ি। এই বাড়িতেই রয়েছে তার নানা ধরনের স্মৃতি। তো চলুন আমরা বাড়ির ভিতরে গিয়ে দেখি কি কি দেখতে পাই এবং আপনাদের দেখাই। তো পুরো ভিডিওটি দেখতে আমার সাথেই থাকুন। তাহলে চলুন আপনাদের বাড়ির ভিতরে নিয়ে যাই এবং পুরো বাড়ি ঘুরে দেখাই। তো আমি এখন গেট দিয়ে বাড়ির ভিতরে প্রবেশ করছি। গেট দিয়ে প্রবেশ করার সাথে সাথে আমি গেটের বাম পাশে একটা দোকান দেখতে পাই। তো এই দোকান থেকেই টিকিট কেটে বাড়ির ভিতরে ঢুকতে হবে। তো এখান থেকে আমি একটা টিকিট কেটে নিই। তো এখানকার টিকিটের দাম নিল আমার কাছ থেকে 20 টাকা। তো চলুন এখন সামনের দিকে এগিয়ে যাওয়া যাক। তো সামনের দিকে একটু এগিয়ে যেতে না যেতেই আমরা দেখতে পাই দর্শনার্থীদের বসার জন্য দোলনা এবং শিশুদের খেলা করার জন্য জলকাঠি এবং আশেপাশে নানান ধরনের গাছপালা এবং সুন্দর একটি পরিবেশ, যা দেখলেই আপনি বুঝতে পারবেন যে কবি কত সুন্দর মনের মানুষ ছিলেন। তো বন্ধুরা, পল্লীকবি জসিমউদ্দিনের বাড়িতে ঢুকতে না ঢুকতেই আপনাদের চোখে পড়বে কবির লেখা অনেকগুলো কবিতা এবং সাহিত্য ঝুলিয়ে রাখা হয়েছে।
পল্লী কবি জসিমউদ্দিনের সবচেয়ে বিখ্যাত ও জনপ্রিয় কবিতা হলো কবর। এটি একটি কালজয়ী শোক গাথা যা তিনি ছাত্র অবস্থায় রচনা করেছিলেন। তার অন্যান্য উল্লেখযোগ্য ও বিখ্যাত কাব্যগ্রন্থের মধ্যে রয়েছে নকশিকাঁথার মাঠ এবং স্বজনদরিয়ার গান। তো বন্ধুরা, আমাদের সামনে এখন যে ঘরটা দেখতে পাচ্ছেন, তো এটি হচ্ছে কবির বড় ছেলে হাসু ও বাসুমনির স্মৃতিবরণ ঘর। তো এখন আপনাদের ঘুরে দেখাবো এই ঘরের ভিতরে কি কি আছে এবং কবির কি কি স্মৃতিচিহ্ন আছে সব আপনাদের দেখাবো। তো চলুন ঘরের ভিতরে যাওয়া যাক এবং আপনাদের দেখাই। তো এটি হচ্ছে কবির বড় ছেলে হাসু ও বাসুমনির স্মৃতিবরণ ঘর। এই ঘরে ঢুকে আমরা দেখতে পাই নানান ধরনের ছবি। এখানে রয়েছে কবির পুরো পরিবারের ছবি এবং তার ছেলে মেয়ে নাতি পুতি ভাই বোন এবং আত্মীয় স্বজন বন্ধু বান্ধব সবার ছবি। এবং আরও রয়েছে পল্লী কবি জসিমউদ্দিনের ব্যবহার করা কিছু পুরনো জিনিসপত্র। তাহলে চলুন আপনাদের এক নজরে এই পুরো ঘরের ছবিগুলো আপনাদের দেখাই। তো ভিডিওটি দেখতে থাকুন এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে না থাকলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকার বেল আইকনটি বাজিয়ে দিবেন। তো বন্ধুরা, আমি এখন কবির ব্যবহার করা সেই আয়নার সামনে দাঁড়িয়ে ভিডিওতে আছি। তো এখন আপনাদের দেখাবো এই আলমারির ভিতরে কবির ব্যবহার করা কিছু জিনিসপত্র আছে। তো এই দেখুন কবির ব্যবহার করা কড়াই এবং অনেক পুরনো একটি রেডিও দেখা যাচ্ছে। তো দেখুন কত সুন্দর করে কবির এই জিনিসগুলো রাখা হয়েছে। তো এখানে হাত দিয়ে ধরা নিষেধ, তাই আমি আপনাদের ধরে দেখাতে পারলাম না। তো এখানে দেখতে পাচ্ছেন অনেকগুলো পুতুল রয়েছে। তো এগুলো সম্ভবত কবির বাচ্চারা এগুলো দিয়ে খেলাধুলা করতো। তো এগুলো এখানে সাজিয়ে রাখা হয়েছে। তো এটা যেহেতু কবির ছেলে হাসি ও বাসুমনির স্মৃতিবরণ ঘর, তাই তাদের ব্যবহার করা জিনিস এখানে সুন্দর করে সাজিয়ে রাখা হয়েছে। তো এগুলো হচ্ছে আলমারি। তো এই আলমারিতে কবির ব্যবহার করা বিভিন্ন ধরনের বই, খাতা, কলম এবং কবির বিখ্যাত বিখ্যাত কবিতা সাজিয়ে রাখা হয়েছে। তো বন্ধুরা, আপনাদের কাছে পল্লী কবি জসিমউদ্দিনের কোন কবিতাটি সবচেয়ে বেশি ভালো লাগে কমেন্ট বক্সে জানাবেন। তাহলে চলুন বন্ধুরা আপনাদের একটু ভিডিওর মাধ্যমে দেখাই। তো বন্ধুরা, আমরা এখন কবির বড় ছেলে হাসু ও বাসুমনির স্মৃতিঘর থেকে বের হয়ে যাচ্ছি। তো এখন আমরা এর আশেপাশটা ঘুরে দেখব এবং এখানকার মানুষের সাথে কথা বলবো। কথা বলে কবি সম্পর্কে আরও ভালো কিছু জানার চেষ্টা করব এবং আপনাদের জানাবো। তো এটাই হচ্ছে সেই কবির উঠোন। তো এখন আমরা চলে যাচ্ছি আরেকটি ঘরে, যে ঘরে রয়েছে কবির প্রিয় বন্ধুর স্মৃতিবরণ ঘর। তার আগে পল্লী কবি জসিমউদ্দিনের সম্পর্কে কিছু আপনাদের বলে রাখি। পল্লী কবি জসিমউদ্দিন 1903 সালের 1 জানুয়ারি ফরিদপুর জেলার তাম্বুলখানা গ্রামে তার মামাবাড়িতে জন্মগ্রহণ করেন। তার পৈতৃক নিবাস ছিল একই জেলায় গোবিন্দপুর গ্রামে। তার বাবা ছিলেন একজন স্কুল শিক্ষক এবং মা ছিলেন গৃহিণী। কবির বাবা মার মোট 4 জন সন্তান ছিল। 4 জন সন্তানের মধ্যে কবি ছিল চতুর্থ সন্তান। তো বন্ধুরা, আমরা এখন কবির প্রিয় বন্ধু স্মৃতিবরণ ঘরে প্রবেশ করলাম। এখানে প্রবেশ করার পর আমরা এখানে দেখতে পেলাম এখানে তার ব্যবহার করা বিভিন্ন জিনিসপত্র, পুরনো দিনের স্মৃতি, যা আমাদের নিয়ে যায় এক অন্য বাংলার সময়ে। তো বন্ধুরা, এখন আমরা কবির বাড়ি থেকে বের হয়ে যাচ্ছি। কবির বাড়ির সামনেই আমরা দেখতে পারলাম একটা মেলা বসেছে। তো পরে এখানকার মানুষের সাথে কথা বলে জানতে পারলাম এখানে নাকি প্রতিদিনই এমন মেলা বসে থাকে, কারণ কবির বাড়ির উপলক্ষে এখানে অনেক মানুষ ঘুরতে আসে, তাই এখানে এই মেলার আয়োজন করা হয়ে থাকে। তো চলুন আপনাদের পুরো মেলাটি ঘুরিয়ে দেখাই এবং আজকের ভিডিওটি এই পর্যন্তই। আপনারা যদি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে না থাকেন, আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন এবং পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবেন, যাতে আমার পরবর্তী ভিডিও আপনাদের সামনে পৌঁছায়। ধন্যবাদ সবাইকে।
আবার আপনাদের সাথে দেখা হচ্ছে নতুন কোনো ভিডিও নিয়ে। তো আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।